আমরা এই যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু এটা কিন্তু আমরা বুঝে নিলাম, এই পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। কথাটা হচ্ছে গ্রস, এই কথাটা তখনই আসবে যখন নাকি কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাইয়ের ব্যাপার থাকবে। যদি ওখানে না থাকে তাহলে কিন্তু গ্রসের কোনো রকম প্রশ্নই আসে না, শুধুমাত্র মিউনিসিপ্যাল ভ্যালু। ঠিক আছে, এইবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট বলতে কি বোঝায়? ফেয়ার রেন্ট কথাটার মানে কি? ফেয়ার রেন্ট কথাটার মানে হচ্ছে, ফেয়ার কথাটার মানে হচ্ছে ন্যায্য, ঠিক আছে? আর রেন্ট কথাটার মানে হচ্ছে ভাড়া। ফেয়ার রেন্ট কথাটার মানে হচ্ছে ন্যায্য ভাড়া। তার মানে হচ্ছে এই হচ্ছে অনিশ, এই হচ্ছে আমি, আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে? ওর এই এরিয়াতে ওর যেমন বাড়ি, এক্স্যাক্টলি বাড়ি রয়েছে আমাদের শ্রেয়া, ঠিক আছে? একদম সেম ধরনের, সেম কোয়ালিটি, সেম স্পেস, ঠিক আছে? আমি অনিশের বাড়ি এক বছরে কতটা ইনকাম করানোর ক্ষমতাটা রাখে সেই জিনিসটা আমি জানার জন্য আমি শ্রেয়াকে বললাম, শ্রেয়া তুই তো ওই এরিয়াতেই থাকিস, তোরও তো বাড়িটা এতটা জায়গা জুড়ে, ওর বাড়িটা যে ধরনের ফেসিলিটি প্রোভাইডস করে তোর বাড়িটা তো সেম ফেসিলিটি প্রোভাইডস করে। তুই সবগুলো দিয়ে বললি হ্যাঁ 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 হ্যাঁ। আমি বললাম তুই যে ভাড়াতে দিয়েছিস, তুইও তো শুনেছি ভাড়াতে দিয়েছিস। শ্রেয়া বলল হ্যাঁ আমি ভাড়াতে দিয়েছি। তুই কত ভাড়াতে দিয়েছিস সেটা তুই আমায় বল। ও বলল আমার রেন্ট, আমি যেটা ভাড়াতে দিয়েছি সেই রেন্টটা হচ্ছে গিয়ে এত অ্যামাউন্ট, 5,000 পার মান্থ, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে আমি ওই এরিয়াতে আরেকজন যে রয়েছে সে তার বাড়িটাকে একই ধরনের যততে রেন্টে দিয়েছে, তো আমি ধরে নেব তাহলে অনিশও এক্স্যাক্টলি সেরকমই ভাড়াতে রেন্টে দিয়েছে। কনসেন্ট্রেশন বের হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা তো তততে ভাড়াতে দিয়েছে, তো এইটাকেই বলা হয় আমাদের ফেয়ার রেন্ট। কথাটা বুঝতে পারলি? কোনো অসুবিধা? ওকে, তাহলে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বুঝতে পারলাম, বা মিউনিসিপ্যাল ভ্যালু কাকে বলে বুঝতে পারলাম, ফেয়ার রেন্ট কাকে বলে সেটা বুঝতে পারলাম। এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। তো এইটা আলাদা প্রথমে বের করা হয়েছিল গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তারপর আমরা কী বার করলাম? ফেয়ার রেন্ট, ঠিক আছে? স্টেপ ওয়ানে এই দুটো বার করে ফেললাম। এইবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট, কারণ এরপর একটা কথা আছে যে এই দুটোর মধ্যে যেটা বেশি সেইটা যেন কখনো স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি না হয়। তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটা কি সেটা ফার্স্ট আমাদেরকে জানতে হবে, এবং ওটা থেকে আলটিমেটলি যেটা ফিক্সড হবে সেটাকেই বলবো আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে? কোন সেকশনের আন্ডারে? এই আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 ক্লজ এ। তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট জিনিসটা কি এবার সেটা আমাদের জানা দরকার রয়েছে। দেখ স্ট্যান্ডার্ড রেন্টটা কি? স্ট্যান্ডার্ড রেন্ট কথাটার মানে হলো যে আমাদের গভর্নমেন্ট এই বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো রকম অসুবিধাকে মীমাংসা করার জন্য একটা নির্দিষ্ট নিয়মাবলী বা একটা আইন তৈরি করে রেখেছে, যেটাকে বলা হয় রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, যেটাকে বলা হয় রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। যেটা হচ্ছে একটা বই, যেই বইয়ের মধ্যে সমস্ত নিয়মকানুন রয়েছে। যদি কোনো সময় ভাড়াটিয়া আর ল্যান্ডলর্ডের মধ্যে ঝামেলা হয় তাহলে এই প্রভিশন অনুযায়ী সেটার মীমাংসা করা হবে। এবং এই বইয়ের মধ্যে এরিয়া ওয়াইজ ম্যাক্সিমাম রেন্ট কত সেটা প্রেসক্রাইব করা আছে। অর্থাৎ এই বইয়ের মধ্যেই লেখা আছে যে এই এরিয়াতে এতর বেশি কখনোই তুমি রেন্ট নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ যদি একজন আরেকজনকে ঠকিয়ে দেয় তাহলে সেই মানুষটা কিন্তু সেই জায়গাটায় আর আসবে না। তাতে কি অসুবিধা হতে পারে? আমাদের অর্থনীতিতে একটা অসুবিধা হতে পারে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে মুভ করতে পারছে না, কারণ ভুলভাল যে যেরকম পারছে রেন্ট নিয়ে নিচ্ছে বলে। কথাটা বুঝতে পারলি? এই জন্য আইনের মাধ্যমে গভর্নমেন্ট জায়গা পিছু রেন্ট ম্যাক্সিমাম ফিক্স করে দিয়েছে যে এর বেশি তুমি কখনোই নিতে পারবে না।
তার মানে তুমি জোর জুলুম করার তোমার ক্ষমতা নেই। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তো এই যে রেন্ট কন্ট্রোল অ্যাক্টের মাধ্যমে কোনো একটা জায়গা যে ম্যাক্সিমাম রেন্টটা স্পেসিফাইড করে দেওয়া হয় সেটাকেই বলা হয় আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুকে এটা বুঝে নিলাম, ফেয়ার রেন্ট কি এটাও বুঝে নিলাম, স্ট্যান্ডার্ড রেন্ট কি এটা বুঝে নিলাম, তাই তো? এইবার আমরা এইখানে এক্সাম্পলের মাধ্যমে একটুখানি দেখে নেব যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কীভাবে বার করতে হয়। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু ধর 5 লাখ, ফেয়ার রেন্ট ধর 4,80,000, স্ট্যান্ডার্ড রেন্ট 5 লাখ, তারপর হচ্ছে গিয়ে আমাদের 4,60,000, 3 নম্বর হচ্ছে গিয়ে 5,60,000। ঠিক আছে, এই হচ্ছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, এই হচ্ছে ফেয়ার রেন্ট, আর এটা হচ্ছে 3টা আলাদা আলাদা সিচুয়েশন। যখন স্ট্যান্ডার্ড রেন্ট 5 লাখ তখন তাহলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত? যখন আমাদের স্ট্যান্ডার্ড রেট 4,60,000 আর যখন আমাদের স্ট্যান্ডার্ড রেট 5,60,000। তো এই 3টে পরিস্থিতিতে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে সেটা এবার আমাদের বার করা জানতে হবে। তাহলে 1 নম্বর রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, 1 নম্বর সিচুয়েশন আমরা কি দেখব? এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 5 লাখ। ঠিক আছে, এইখান থেকে তোলার পর কম্পেয়ার করব কার সাথে? 5 লাখের সাথে। তাহলে স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম কত বলে রেখেছে? 5 লাখ। তাহলে সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম 5 লাখ, এইটাও 5 লাখ, তাহলে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত? 5 লাখ। বুঝতে পারলি? সেকেন্ড, এটা বুঝতে পারবি। এবার এই দুটোর মধ্যে কোনটা উঠলো? 5 লাখ উঠলো। এবার স্ট্যান্ডার্ডের ম্যাক্সিমাম কত করে রেখেছে? 4,60,000, তার মানে 4,60,000 হচ্ছে গিয়ে আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আজকে প্রথমে আমরা কি করব? এখানে দুটো স্টেপ আছে। প্রথমে হচ্ছে এটার থেকে হায়ার অফ দ্য টু সিলেক্ট করব, এই দুটোর মধ্যে যেটা বেশি। ঠিক আছে, তারপর এই যে যেটা বেরোলো, আর এখানে স্ট্যান্ডার্ড রেন্ট আছে, মানে এই যে এইটা। ঠিক আছে, তারপর এই দুটোর মধ্যে হুইচ এভার ইজ লোয়ার। কারণ এটি তো ম্যাক্সিমাম। তাহলে আজকে এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 5 লাখ। আর এখানে কত? 5 লাখ। তাহলে 5 লাখ হুইচ এভার ইজ লোয়ার, দ্যাট ইজ 5 লাখ। এই দুটোর হ্যাঁ, তাহলে এইটা 5 লাখ আর 4,80,000, তাহলে 5 লাখ 4,60,000, তাহলে 5 লাখ আর 4,60,000 হুইচ এভার ইজ লোয়ার, তাহলে ইট ইজ 4,60,000। ঠিক আছে, 3 নম্বর 5 লাখ 4,80,000 5 লাখ। ঠিক আছে, আর এটা হচ্ছে 5 লাখ আর এখানে হচ্ছে 5,60,000, তাহলে হুইচ এভার ইজ লোয়ার, দ্যাট ইজ 5 লাখ। কথাটা বুঝতে পারলি? এইটাই হচ্ছে কি আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আন্ডার সেকশন 23(1) সাবসেকশন এ। ক্লিয়ার? সেকেন্ড যে স্টেপটা সেটা করব। সেকেন্ড স্টেপটা কি? স্টেপ 2। স্টেপ 2 খুব ভালো করে শুনবি। স্টেপ 2 কি বলে জানিস? অ্যাকচুয়াল রেন্ট রিসিভড অর রিসিভেবল। মানে আমরা স্টেপ 1-এ কি দেখলাম? আমি আইটি অফিসার, একটা বাড়ি ইনকাম করাতে পারে কতটা সেটা ডিটারমাইন করতে হবে। বাড়িটা কার ছিল? অনিশের। আমি প্রথমে গেলাম মিউনিসিপ্যাল অথরিটির কাছে, ওখান থেকে ওর বাড়িটা কতটা ইনকাম করতে পারে সেটা জানলাম। আমি তারপর গেলাম ওর পাশে যে থাকে শ্রেয়া, কিরে শ্রেয়া এরকম তো বাড়ি নাকি তোরও আছে ওই এরিয়াতে, কততে ভাড়াতে দিয়েছিস? ওইটার থেকে জানলাম। তারপর আরেকটা জানলাম কোথায়? স্ট্যান্ডার্ড রেন্ট অর্থাৎ রেন্ট কন্ট্রোল অ্যাক্ট থেকে জানলাম। ও কান্নাকাটি করছে। ও কান্নাকাটি কেন করছে বলতো? বলে দাদা ট্যাক্স তো আমি দেবো, তুমি একটা বারও আমায় জিজ্ঞাসা করলে না আমার বাড়ির থেকে আমি কত ইনকাম করলাম, তুমি আমার থেকে ট্যাক্স নেবে, আমার বাড়িটার ইনকাম করার ক্ষমতাটা জিজ্ঞাসা করছো, জানতে চাইছো। একবার চলে যাচ্ছে এর কাছে, একবার চলে যাচ্ছ তার কাছে। আরে আমার থেকেও তো কিছু জিজ্ঞাসা করো।
আমার কথাটা বুঝতে পারলি? তো মানে স্টেপ 1-এ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু জানার জন্য মিউনিসিপ্যালিটি, ফেয়ার রেন্ট জানার জন্য পাশের বাড়ি, স্ট্যান্ডার্ড রেন্ট জানার জন্য রেন্ট কন্ট্রোল অ্যাক্টের বই। ওকে আর জিজ্ঞাসা করা হলো না, আর কান্নাকাটি করিস না বাবা, স্টেপ 2-তে এবার তুই আসবি। কথাটা বুঝতে পারলি? তাহলে স্টেপ 2 এখানে হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভড or receivable after deduction of unrealized rent but charging before loss due to vacancy। যেমনভাবে লিখছি সেইভাবেই যেন তোদের লেখা হয়, কারণ আমরা 1 নাম্বারের জন্য পড়ছি, 1 নাম্বারও যেন আমরা না দিই। তো অনেকের মনে হতে পারে বাপরে বাপ কি বড় বড় সেন্টেন্স, এইভাবেই লিখতে হবে, কোনো কম্প্রোমাইজ হবে না। কি লিখলাম? অ্যাকচুয়াল রেন্ট রিসিভড or receivables after deduction of unrealized rent but before charging loss due to vacancy। এখানে কি বলেছে? আমি অনিশকে বললাম, অনিশ গত বছরে তুই তোর বাড়িটা ভাড়া দিয়ে কত টাকা পেয়েছিস বা পাবি বলে মনে হয়? হ্যাঁ, একটা কাজ করতে পারিস, আনরিয়ালাইজ রেন্টটাকে মাইনাস করতে পারিস, কিন্তু লস ডিউ টু ভ্যাকেন্সি যেটা লস, এটা তুই মাইনাস কিন্তু করতে পারবি না। আমি বললাম, ও আমার মুখের দিকে তাকিয়ে বলছে কি মাইনাস করতে পারি আর কি মাইনাস করতে পারি, কিছুই বুঝলাম না। আর শোন বোঝাই, আজকে একটা রয়েছে আনরিয়ালাইজড রেন্ট। অনেক বলে হ্যাঁ এটাও তো বুঝতে পারি, আনরিয়ালাইজ রেন্ট কী বললেন, সেটা আমি মাইনাস করতে পারি। আমি বললাম শোন, আনরিয়ালাইজ রেন্টটা হচ্ছে তুই ভাড়া দিয়েছিলি কাকে? ঝুমকি, ঠিক আছে। কতদিন ভাড়া দিয়েছিলি? ধর 12 মাস, 12টা মাস। এবার 12 মাসের জন্য 2 মান্থস ভ্যাকেন্ট ছিল, মানে খালি ছিল বাড়ি। তো 10 মান্থস লেট আউট ছিল, ঠিক আছে। এবার 10 মান্থসও থেকেছে। এবার 10 মান্থসের মধ্যে রেন্ট পেড করেছে 4 মান্থস, ঠিক আছে। আর 6 মান্থস প্রথমে বলছিল আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো, তারপর আলটিমেটলি আর পাচ্ছে না। তো এবার অনিশ ভাবছে, হ্যাঁ আমি একটা পুরুষ মানুষ, আমাকে এই রোগা পাতলা একটা আমি এরকমভাবে ঘুরিয়ে যাচ্ছে। গেছে অনিশ, গিয়ে বলছে তোর কাছ থেকে আমি 6 মাসের পেতাম না, এই 6 মাস তুই এখনই আমায় দিবি, মানে সেটা ডিউ ছিল, এখনই তুই আমায় দিবি, ঠিক আছে। আর ও সাথে করে নিয়ে গেছে একটা লাঠি, দিবি না মানে তোকে দিতেই হবে ঝুমকি। তোকে ঝুমকি তখনও বলছে দেবো, ভালোভাবে বলছি, ও বলছে দিবি না, ঠিক আছে বার করছি। পেছন দিক দিয়ে বার করলে একটা লাঠি, ঠিক আছে। ঝুমকি বললো তাই? ঝুমকি বললো একটু ওয়েট কর। ঝুমকি পেছন দিক দিয়ে বার করলো একটা বন্দুক। এবার অনিশ বললো এটা কি হলো, এটা কেমন হয়ে গেল ব্যাপারটা। তখন অনিশের যেন আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে যে ঝুমকি রোগা পাতলা হলে কি হয়েছে, জিনিসও অন্যরকম, জিনিসটা বুঝতে ভুল হয়েছিল। তখন বললো আরে ইয়ার কি করেছিল, এটা আমি তোকে ঝুল ঝাড়ার জন্য এনেছি, তোকে কিছু করার জন্য নাকি? কি তুই দিবি না? তো দিস না, তুই তো আমার বন্ধু ক্লাস 11 থেকে। একদম পুরো ব্যাপারটাই ঘুরে গেল, তুই দিবি না, ঠিক আছে নো প্রবলেম, আমি এইটুকুনি বন্ধুর জন্য করতেই পারি, ঠিক আছে। তাহলে তুই কি থাকছিস না, এবার চলে যাবি, মানে 10 মাস থাকার পর চলে যাবি। ও বললো সেটা পরের ব্যাপার।
তোর কি আর 6 মাসেরটা চাই? বাট পাগল, চাই না। কথাটা বুঝতে পারলি তো? এইবার কথাটা হচ্ছে, তখন এসে বললো অনেক হাসতে হাসতে, এইবার ঠিক আছে, খুব ভালো কথা। অনিস তো সেখান থেকে এসে গেছে 6 মাসে, তাহলে 6 মাসের রেন্ট কত? ধর 2000 পার মান্থ রেন্ট, ঠিক আছে। তাহলে 10 মাসের কত হয়? আচ্ছা প্রথম কথা 12 মাসেরটা বার করি। টোটাল 12 মাসের হচ্ছে 12 ইন্টু 2000, 24,000, ঠিক আছে। এইবার এই অবস্থায় আমার কাছে এসছে কান্না করতে করতে, মানে আসল রূপটা এবার আমার সামনে বেরিয়ে আসছে। আমি তো আইটি অফিসার, আমি তো ট্যাক্স নেবো। শোন অনিশ, তাহলে 24,000 টাকা রেন্ট তোর থেকে আমি নিচ্ছি। বলে দাদা গরিবকে কিন্তু আরো মেরে ফেলবে। বলে কেন, কি হলো? তাহলে খুব দুঃখের কথা আমি তোমায় বলি, শোনো। প্রথম কথা, 12 মাসের মধ্যে 2 মাস আমার বাড়িটা এমনিই খালি পড়েছিল। আমি এমন কোনো ভাড়াটিয়ে পাইনি যাকে ওইখানে আমি 2 মাসের জন্য আমি রেন্ট দিতে পারি এবং সেখান থেকে 2 মাসেরটা আমি ইনকাম করতে পারি। তার মানে 12 মাসের মধ্যে 2 মাস আমার বাড়ি এমনিই ফাঁকা ছিল, ঠিক আছে। তো সেই কারণে ওইখানে তো আমার 4,000 টাকার লস। তারপর পুরনো বন্ধু ভেবে ঝুমকিকে দিয়েছিলাম 10 মাসের জন্য, কিন্তু তার সাথে কি ঘটনা ঘটলো জানো? এই ঘটনা। ও তো কান্না করছে, ফর্সা মানুষ, কান্না করতে করতে মুখ লাল। আর শোন বাবু, আমি বুঝতে পারি তোর কষ্টটা। চল, এই যে তোর এই দুঃখের যে কারণটা রয়েছে না, এই যে 6 মাস তুই যে পেলি না, এই 6 মাস আমি তোকে ছাড় দিয়ে দিচ্ছি। এইটাকে বলবো আনরিয়ালাইজড রেন্ট। আনরিয়ালাইজড রেন্ট, কারণ তুই সমস্ত চেষ্টা করেছিস। খালি আমি একটা কথাই জিজ্ঞাসা করবো, কারণ ও তো বদমাইশিও করতে পারে। আমি খালি একটা কথাই জিজ্ঞাসা করছি ওকে, অনিশকে, যে তুই ওর এগেনস্টে কেস করেছিস, ওর কাছ থেকে তুই অন্যরকম কোনো বেনিফিটস পাচ্ছিস না তো? মানে আমি কনফার্ম করবো যে এই আনরিয়ালাইজড রেন্টটা জেনুইন নাকি কোনো চালাকি করে ও ট্যাক্স বাঁচাচ্ছে, ঠিক আছে। এই নিয়মগুলো আরও পরে আমি ডিসকাস করবো। তো দেখলাম যে হ্যাঁ জেনুইন, তখন আমি বললাম যে যা, এই 6 মাসে যেই টাকাটা তুই পাসনি সেটা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তখন ওর মনে একটা আনন্দের প্রকাশ ঘটল। বলে তাই ঠিক আছে। তো তাহলে দাদা আমার স্টেপ 2তে ইনকাম হচ্ছে গিয়ে, আমি একটুখানি ক্যালকুলেট করে তোমায় বলে দিই। বল 10 লেট আউট, এই 10 তার মানে 20,000, তার মধ্যে 6 ইন্টু 2,000 তার মানে 12,000, তার মানে 8,000 টাকা হচ্ছে আমার স্টেপ 2 এর ফিগার। বললাম না, বল যাও তাহলে কি? আল্লাহ, এই যে যেটা তুই ধরেছিস 10 মাস, এটা 10 মাস না, এটা 12 মাস হবে। 12 ইন্টু 2, অর্থাৎ একটা বাড়ি তোকে সারা বছরে কতটা ইনকাম করাতে পারতো, এবং তার মধ্যে যে আনরিয়ালাইজড রেন্টটা রয়েছে সেটা তুই মাইনাস কর, তাহলে বাদ বাকিটা আমার স্টেপ 2 এর ফিগার। বুঝতে পারলি? মানে এইখানে ধরতে হবে আমাদের ভ্যাকেন্সি পিরিয়ডের যে লস সেটাকেও ধরতে হবে। আবার কান্নাকাটি শুরু। বলে এটা কেমন হলো? আবার কান্নাকাটি শুরু। এটা কেন হলো? মানে কেন, আবার কি করলাম? আরে দাদা 2 মাস তো বাড়ি ফাঁকা ছিল, তুমি এখানে তো 2 মাস টাকাও তো ধরে ফেলেছো। কথাটা বুঝতে পারলি? স্টেপ 2তে 12 মাস যখন ধরেছি, 12 মাসের মধ্যে 2 মাস তো বাড়ি ফাঁকাই ছিল, তুমি আমার ওটাকে কেন ধরলে? ওটা যদি ছাড়তে তাহলে তো এখানে এসে বলতো তোমার 8,000 টাকা, তুমি 12,000 টাকা ধরে ফেলে, আবার তো আমার লস। এলাম আমার কোনো ভরসা আছে? তো বললো না, তাহলে একটুখানি কর, একটুখানি কর। বলে ঠিক আছে করছি। সেই কারণেই আমি বললাম পরে এটা দেখবি 2 মাসে কোনো না কোনো জায়গায় আমি তোকে ছাড় দিয়ে দেবো, কিন্তু এখন আপাতত এইটাই কর। বললো ঠিক আছে করি, যাতে ওর মতন না ঠকতে হয় ওকে ভাড়াতে দিয়ে, দেখবো তুমি কতটা কি বিশ্বস্ত মানুষ। না ঠিক আছে, আমি ওর মতন। তার মানে এইখানে যে পুরো কথাটা আমি লিখলাম, ইংলিশে যদি বলি সেটা হচ্ছে, আমি এইটাকে আমি ইংলিশে কি বলতে পারি?
actual rent received or receivable after deduction of loss due to vacancy but before charging loss due to vacancy. এটা হচ্ছে actual rent received after deduction of unrealized rent. Actual rent received or receivable after deduction of unrealized rent but before charging loss due to vacancy. মানে loss due to vacancy টাকে চার্জ করার আগে, মানে সেই লসটাকে এই স্টেপ 2 তে ধরবো না। বুঝতে পেরেছিস? কোথায় ধরলাম? ধরবো না মানে হচ্ছে আজকে লসটা ধরলে তো মাইনাস করে দিতাম, লসটাকে ধরছি না, তার মানে সেটাকে ইনকাম হিসেবেই ধরছি। কথাটা বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার হয়েছে? তাই এখানে লেখা actual rent received or receivable after deduction of unrealized rent, unrealized rentটাকে মাইনাস করব but charging before loss due to vacancy, অর্থাৎ loss due to vacancy যে লসটা সেটাকে আমরা চার্জ করার আগে, মানে ওইটাকে মাইনাস করার আগে যেই পরিস্থিতি সেটাকে আমরা ধরবো। বোঝা গেল? কোনো রকম অসুবিধা আছে? ওকে, তাহলে এইখানে ফিগারটা লিখে দিলাম। ঠিক আছে, কোনো রকম অসুবিধা? এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে whichever is higher in step 1 and step 2। এবার ইজি হয়ে গেছে ব্যাপারটা। তার মানে স্টেপ 1 এর ফিগার কোনটা? এইটা তো। স্টেপ 2 এর ফিগার কোনটা? এইটা তো। তো বলছে এই দুটোর মধ্যে যেটা বড় সেইটাকে আমরা স্টেপ 3 তে ধরবো। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? আজকে স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এই দুটোর মধ্যে যে ফিগার বড় সেটা আমরা স্টেপ 3 তে ধরবো। এবার হচ্ছে স্টেপ 4, এইদিকে স্টেপ 4। স্টেপ 4 এ কি আসবে? লস ডিউ টু ভ্যাকেন্সি, এটা আসবে লেস। যেই এটা লিখলাম সাথে সাথে বললো দাদা তুমি আমার মনের মানুষ, তুমি ঝুমকির মতন না, তুমি যা কথা দিয়েছিলে সেটা তুমি রেখেছি। এখানে কি লিখে দিলাম? লস ডিউ টু ভ্যাকেন্সি। ওই যে কান্নাকাটি করেছিল দাদা 12 মাসের মধ্যে 2 মাস রয়েছে যখন আমার প্লট বা বাড়ি ফাঁকা ছিল, তুমি সেটাকেও ধরে ফেলেছো ইনকাম হিসাবে। বলেছিলাম যে ঠিক আছে পরে গিয়ে তোকে আমি ছাড় দেবো, তার ছাড় দিয়ে দিচ্ছি। তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি যেই মাইনাস করলাম সাথে সাথে এই ঘরে আসবে সেকেন্ড নাম্বার কলামে, এটাকে বলা হবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু কথাটার মানে হচ্ছে একটা বাড়ি 1 বছরে মোটামুটি কতটা ইনকাম করাতে পারে, গ্রস। ঠিক আছে, গ্রস। তার মানে এখনও এটা থেকে কিছু ফার্দার মাইনাস আমাকে করতে হবে, কারণ গ্রস থেকে আমাদেরকে নেটে যেতে হয় এবং সেখানে কিছু ফার্দার মাইনাস করার দরকার পড়ে। বোঝা গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু কীভাবে ক্যালকুলেট করতে হবে? ওকে, স্টার্ট করি। কী হলো গ্রস অ্যানুয়াল ভ্যালু, যেটাকে ইন শর্টে বলে GAV। ঠিক আছে, এইবার সেই GAV থেকে মাইনাস হবে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্স এইটা মাইনাস হবে। মিউনিসিপ্যাল ট্যাক্স কাকে বলে? ওই যে মিউনিসিপ্যাল অথরিটি বাড়ির ওপর যে খাজনাটা নেয় সেটাই তো মিউনিসিপ্যাল ট্যাক্স। এবং আগের দিন আমরা শিখে নিয়েছিলাম যে আজকে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই হলে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর মিউনিসিপ্যাল ট্যাক্স রেট চার্জ করে মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যামাউন্টটা বার করা হয়। অর্থাৎ যদি আমি বলি সেটা হচ্ছে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর মিউনিসিপ্যাল ট্যাক্স রেট চার্জ করে মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যামাউন্টটা বার করা, হ্যাঁ কি না? আর যদি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই না হয় তাহলে মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরেই মিউনিসিপ্যাল ট্যাক্স রেটটা চার্জ হয়। ক্লিয়ার? না, তুই ভুলে গেছিস, নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর চার্জ হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। এইবার একটা জিনিস সেখানে বলার আছে, আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স যে আমরা ডিডাকশানটা নেব না, লেস যে করবো না, এইটা হয় ক্যাশ বেসিসে। ক্যাশ বেসিস কথাটার মানে কি?
ক্যাশ বেসিস কথাটা মানে হচ্ছে তুমি মিউনিসিপ্যাল ট্যাক্স যতটা এই বছর পেমেন্ট করবে ততটাই তুমি ছাড় পাবে। মানে অনিশ মিউনিসিপ্যাল অথরিটির কাছে গিয়ে আগামী 5 বছরের মিউনিসিপ্যাল ট্যাক্স ও একবারেই দিয়ে দিয়েছে। এবার আমার কাছে এসে বলছে দাদা আমি গত বছরে 5 বছরেরটা একসাথে দিয়ে দিয়েছি, মানে এক বছরে 1000 টাকা করে, ঠিক, আর 5 বছরের মানে 5000 টাকা। আমি বললাম কোনো অসুবিধা নেই, তুই একবারে পুরো 5000 টাকাটা মাইনাস করতে পারিস। ক্যাশ বেসিস কথার মানে হলো যতটা তুমি দিয়েছো ততটাই এক্স্যাক্টলি ছাড় পাবে। বুঝতে পেরেছিস? তার মানে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফার্স্ট ক্যাশ বেসিসে হবে, সেকেন্ড হচ্ছে মাস্ট বি পেইড বাই দ্য অ্যাসেসি অনলি। মানে আজকে বাড়ির যিনি মালিক তিনি ওনার পকেট থেকে যতটুকুনি দেবেন ততটুকুনি ছাড় পাবেন। আজকে দেখা গেল ঝুমকি গিয়ে কিছুটা ওর হয়ে মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়ে এলো, অনিশের বাবা অনিশের হয়ে কিছু জমা করে দিল, আইটি ডিপার্টমেন্ট বলবে তোর বাবা দিয়েছেন ঝুমকি দিয়েছেন সেটার বেনিফিট আমি তোকে কেন দেব? আমার কাছে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি আলাদা আলাদা, সেই কারণে তুই তোর পকেট থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স যতটা পে করবি প্রিভিয়াস ইয়ারে তুই এক্স্যাক্টলি ততটাই ছাড় পাবি। বুঝতে পেরেছিস? এই জন্য দুটো জিনিস মাথায় রাখবি মিউনিসিপ্যাল ট্যাক্সের ব্যাপারে। ফার্স্ট হচ্ছে এটা ক্যাশ বেসিস আমরা কম্পিউট করে থাকি, সেকেন্ড হচ্ছে দ্যাট মিউনিসিপ্যাল ট্যাক্স মাস্ট টু বি পেড বাই দ্য অ্যাসেসি ফ্রম হিজ ওন পকেট। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে অনিশ? ঠিক আছে, তো এইখানে এসে পড়বে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স। মিউনিসিপ্যাল ট্যাক্সটা মাইনাস করার পর যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। তো এইবার এই হচ্ছে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু। এর মধ্যে কারোর কোনো রকম অসুবিধা নেই। তার মানে মিউনিসিপ্যাল ট্যাক্স কীভাবে ক্যালকুলেট হয়, তারপর হচ্ছে গিয়ে কীভাবে আমরা ডিডাকশন মানে মাইনাস করাটা কিন্তু ডিডাকশন বলে, কীভাবে ক্লেম করতে পারি সেগুলো কিন্তু আমরা বুঝে নিয়েছি ক্যাশ বেসিসে হয়। আর সেকেন্ড কথা হচ্ছে নিজের পকেট থেকে পেমেন্টটা করতে হবে, তবে কি সেই অ্যামাউন্টটা মিউনিসিপ্যাল ট্যাক্স হিসেবে মাইনাস করতে পারবে, আদারওয়াইজ না। কোশ্চেনের মধ্যে দেখবে এরকম থাকবে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দ্য টেনার, মানে যে ভাড়াটিয়ে সে পেমেন্ট করছে, তাহলে এটা মাইনাস করতে পারবি তুই? ধর হচ্ছে 5000 টাকার মধ্যে টেনার পে করছে 2000 টাকা, তো তুই কত মাইনাস করতে পারবি? 3000 টাকা মাইনাস করতে পারবি, তুই তো পকেট থেকে যেটা দিচ্ছিস। ক্লিয়ার? মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্সের ক্ষেত্রে কিছু নিয়ম বলে রেখেছে আমাদের আইটি ডিপার্টমেন্ট। বলছে শোনো 22 টাকা তোমার, বাইরে থেকে ইনকাম করে তোমার, ট্যাক্স দিতে হবে তোমার, তাহলে তুমি যেই খরচটা করবে শুধু আমি সেইটারই তো ছাড় দেব। তোমার হয়ে রাম শাম যদুমধু 1 লাখ টাকা দিয়ে বসে রয়েছে, তো তার বেনিফিট তুমি পাবে? কোনোদিনও না। সেই কারণে যতটা মিউনিসিপ্যাল ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে পে করা হবে ততটাই ছাড় পাবে, কিন্তু তার মধ্যে যতটা তুমি তোমার পকেট থেকে করবে। এবার ধরো 5000 টাকা তুমি টোটাল মিউনিসিপ্যাল ট্যাক্স হিসাবে পূর্ববর্তী বছরে তুমি দিয়েছো, ঠিক? এইবার দেওয়ার পর ওই 5000-এর মধ্যে দেখা গেল 2000 টাকা দিয়েছে তোমার বাবা, 2000 টাকা দিয়েছে টেনার, তো 2000 টেনার দিয়েছে, 2000 তোমার বাবা দিয়েছে, তো তুমি দিলে কত? 1000 টাকা। তো তুমি 1000 টাকারই ডিডাকশান পাবে অ্যাজ মিউনিসিপ্যাল ট্যাক্স। বোঝা গেল? কেউ পাবে না, না, এক্স্যাক্টলি। তার মানে এখানে আসবে 1000 টাকা, কারণ আজকে এটা কার ইনকাম কম্পিউট করা হচ্ছে? ওর ইনকাম কম্পিউট করা হচ্ছে, তো ওর খরচটাকেই তো ধরা হবে। কেন ধরা হবে? তোদের খরচ ও কেন বেনিফিট নেবে? এই জন্য আইটি ডিপার্টমেন্ট বলছে যদি মিউনিসিপ্যাল ট্যাক্সের বেনিফিট তোমায় নিতে হয় বাবু, তাহলে খুদকে पैसा से পেমেন্ট করো। বোঝা গেল? লজিক ক্লিয়ার হয়েছে? চলো আসো, এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এইবার কথাটা হচ্ছে আমাকে
জিজ্ঞাসা করলো, অনিশ দাদা আর কিছু ছাড়মার পাবো না, এটার উপরেই ট্যাক্স ম্যাক্স দিতে হবে? আমি বললাম আর ছাড়, আর কি ছাড়? ও দাদা একটা কথা বলি। না হ্যাঁ বল। আজকে যেই বাড়িটা আমি ভাড়াতে দিই, ওই বাড়িটা ভালো কন্ডিশনসে রাখার জন্য আমাকে বছরে বছরে ঘরটাকে মেনটেন করতে হয়। মেনটেন করতে হয় মানে হচ্ছে গিয়ে ধরো রং করতে হয়, তারপরে পাইপ কিছু দিয়ে গন্ডগোল হয়ে গেলো সেই পাইপটাকে রিপেয়ার করতে হয়, তবে বাড়িটা ঠিকঠাক থাকে, তবে ভাড়াটিয়া আসে এবং সেখান থেকে আমি ইনকাম করতে পারি এবং তোমাকে সেটার উপর ট্যাক্সটা পে করতে পারি। তো সেইগুলি কোনো রকম ছাড় টাড়ের ব্যবস্থা আছে? সেগুলো কি ছাড় দেবে? আমি বললাম সোনার ডিম পাড়া মুরগি, একবার কেটে ফেললে বিপদ আছে। হ্যাঁ ছাড় দেব, কিন্তু অনিশ তোকে তো ছাড় দিয়েছিলাম ওই যে 10% অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস। বলে দাদা ও তো আলাদা জিনিস। আলাদা জিনিস কেন? বলে ওর তো আমার বাড়িটা এমন জায়গাতে যেখানে পলিউশন বেশি, তার জন্য বাইরের দিকটাকে আমায় মেনটেন করতে হবে, তার জন্য দিয়েছিলে, এবং সেটা তো সবার জন্য ছিল না। সেটা কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে যারা বাড়ি সেইখানে শুধু অ্যাপ্লিকেবল ছিল, সব বাড়িতে তো ছিল না। কিন্তু আজকে কোনো একটা বাড়ি যদি ভাড়া দিতে হয় তাহলে প্রত্যেকটা বাড়িতে বছর বছর কিছু না কিছু অ্যানুয়াল মেনটেন্যান্সের ব্যাপার থাকে। সেখানে রং করাতে হয়, এটা করাতে হয়, পাইপের কাজ করাতে হয়, কলের কাজ করাতে হয়, তো সেটা তো সব বাড়িতে থাকে, তাহলে সেটার জন্য ছাড় দেবে না? আমি তখন মনে মনে বললাম কথাটা তো ঠিক বলেছে, ওটা তো আলাদা জিনিস, এটা তো আলাদা জিনিস। তখন বললাম না, সোনার ডিম পাড়া মুরগিকে একবার কাটলে চলবে না, লেলে বেনিফিটস। ঠিক আছে, এবার বললাম ঠিক আছে, তা মানে ঘরের যা তুই কাজকর্ম করেছিস তার জন্য তুই যা জিনিসপত্র কিনেছিস সব হার্ডওয়্যারতে কিনেছিস তো? বলে হ্যাঁ। বিল নিয়ে যোগ মারবো, যোগ মেরে তোকে মাইনাস করবো। এবার আমার কাছে বিল নিয়ে এসছে, ছোট্ট চিরকুটে এতটা, উল্টালাম 2 টাকার পেরেক, তার পিনতে 20 টাকা, এরকম করছে আর ক্যালকুলেটারে টিপে যাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম এই দিস্তা খাতা এইটুকুনি, এটা যদি আমি ক্যালকুলেটারে টোটাল বার করতে মাঝখান থেকে আমার ক্যালকুলেটারটা নষ্ট হবে, আমার সময় নষ্ট হবে। তখন আমি বললাম ভাই একটা কথা বলার আছে। বলে দাদা কী বলবে, দেবে না? বলে না দেবো দেবো। এই চিরকুটগুলি তুই তোর কাছে রাখ, এই চিরকুটগুলি তুই তোর কাছে রাখ, আমি আমার মতন করে একটা এস্টিমেটেড ওয়েতে তোকে একটা ছাড় দিই এইগুলোর জন্যই। বলে দাদা কম হতে পারে তো? আমি ওকে ঘুরে বললাম বেশিও তো হতে পারে। ও আমায় বলে দাদা কম তো হতে পারে, আমি ওকে বললাম বেশিও তো হতে পারে, তো এইটা একটু অ্যাডজাস্ট করে না। মানে এই বুড়ো লোকটাকে এত খাটিস না, আয় না তো হেজিটেট কেন বলিস? আর এখানে এই আসবে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। প্রথম আসছে আন্ডার সেকশন 24 সাবসেকশন এ, যেটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই চিরকুটগুলোকে নিয়ে বললাম তোর কাছে রাখবে, একবারে একটা কিছু দিয়ে দিই, কথাটা বুঝতে পারলি? সেটা হচ্ছে ভাই এনএভি 30% নে আর আমায় মুক্তি দে। মানে এখান থেকে যেটা বেরোবে এটা তো এনএভি, হ্যাঁ কি না? তার উপর 30% আমি তোকে ছাড় দিচ্ছি। বলে দাদা কম হলে? তোমার বলে আরে বেশিও তো হতে পারে, কি মুশকিল? এত বড় একটা বিজনেসম্যান এখানে 2 টাকা 3 টাকা নিয়ে কথাবার্তা বলে, কি অবস্থা? বুঝতে পারলি? এইখানে লিখলাম এইটা, বুঝতে পারলি? তার মানে এইবার তোদের একটা প্রশ্ন করি, এইবার ধর এমন একটা খরচ কোশ্চেনের মধ্যে লেখা আছে যেটা চিরকুটের ভেতরের খরচ, সেটাকে আবার মাইনাস করবি? আরে ওইগুলি নিয়েই তো এইটা, কথাটা বুঝতে পারলি? হ্যাঁ 30% যেইটা ওর জন্যই দেওয়া হয়েছে। তার মানে তোকে গুগলি দেবে, ওর মধ্যে না কিছু থাকে এরকম গুগলি করি, রেন্ট কালেকশন চার্জেস, মানে ও যে গাড়ি নিয়ে গেছে সেই রেন্ট কালেকশন চার্জেস, তারপরে যে ইন্স্যুরেন্স, বাড়ির যে ইন্স্যুরেন্স, তো এই যে জিনিসগুলো না এইগুলি সব ওই চিরকুটের ভেতরই। তাহলে ওটার জন্যই তো আমি এনএভি 30% দিয়ে দিচ্ছি, তাহলে আবার কেন? কথাটা বুঝতে পারলি? এগুলোকে তখন কি করতে হবে? ইগনোর। বুঝতে পেরেছিস? ওকে নেক্সট। এইবার ও বলছে দাদা আর কিছু দেবে? তুই নিয়ে নে, দিতে পারো, তোকে ট্যাক্স দিতে হবে, দিয়ে দে। আর একটা কথা,
আমরা কি আবার কি কথা দিবি কি দিবি না, তুই ট্যাক্স বল ভাই, দিবি না তো নিয়ে চলে যা। বলে না, একটা কথা শোনো, আমি যদি অন্যায় কিছু বলি, হ্যাঁ অন্যায় যদি কিছু বলি ঠিক আছে দিও না। আমি বললাম কি বাবা বল আরেকবার। দাদা বাড়িটা যেটা আমি ভাড়াতে দিয়েছিলাম, ওই বাড়িটা আমি লোনে টাকা নিয়েছি এবং বাড়িটা তৈরি করেছিলাম। তারপর আমি বুঝতে পারছি ও ষড়যন্ত্রটা বেশ ভালো রকমভাবে সাজাচ্ছে। কী ব্যাপারটা? বলে শোনো, আমি যে বাড়িটা ভাড়া দিয়ে ইনকাম করছি না, ওই বাড়িটা আমি লোন নিয়েছি, সেই লোনে বাড়িটা তৈরি করেছি এবং সেই লোনের ওপর আমি ইন্টারেস্ট দিচ্ছি, যেটা আমার একটা খরচ। লোনের ওপর ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটা ছাড় দেবে। কাঠ পাল্লায় পড়েছি, মানে খুঁচিয়ে মুচিয়ে তুলছে যেখান থেকে ও ছাড় পেতে পারে। এবার মনে মনে ভাবলাম যে লোন নিয়েছে, সেই লোনের ওপর ইন্টারেস্ট দিয়েছে, সেই ইন্টারেস্টটা ও ছাড় এখানে পাওয়ার কথা বলছে। এবার আমি মনে মনে কমন সেন্স অ্যাপ্লাই করলাম, যদি আমি ছাড় না দিই তাহলে অন্যান্যরা মনে মনে ভাবে তাহলে বাড়ি লোনের টাকায় করে কী লাভ, যেখানে আমি ইন্টারেস্টই ছাড় পাই না, করবো না বাড়ি। যদি কেউ বাড়ি না করে তাহলে লেট আউট করবে না, যদি লেট আউট না করে তাহলে তার ইনকাম হবে না, তার ইনকাম না হলে আমার ইনকাম হবে না। তাহলে আমার ইনকাম করতে গেলে তাদের এই ছাড়টা দিতে হবে, তারা ফাঁকা জায়গায় লোন নিয়ে হলেও বাড়ি তৈরি করবে এবং সেটা পরবর্তীকালে তার ইনকামের জন্য লেট আউট করবে। তাই বললাম গ্র্যান্ড, তুই যে লোনটা নিয়েছিস বাড়ি তৈরি করার জন্য অথবা রিপেয়ার করার জন্য, সেটার উপর যে ইন্টারেস্টটা তুই গত বছর পে করেছিস সেইটাও তুই ছাড় পাবি। তাও পেয়ে গেল। এইবার সেটা যেটা পাবে সেটা হচ্ছে আন্ডার সেকশন 24 সাবসেকশন বি। এইখানে আসবে ইন্টারেস্ট অন বরোড লোন। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? ইন্টারেস্ট অন বরোড লোন। এইবার আসি ইন্টারেস্ট অন বরোড লোনের গল্পে। ইন্টারেস্ট অন বরোড লোন, ঠিক আছে? ইন্টারেস্ট অন বরোড লোন, এই ব্যাপারটা কি শোন। আজকে এই যে লোন, এই লোন নেওয়ার পেছনে যে পারপাস সেটা দুরকম হতে পারে। একটা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য হতে পারে, অর পারচেস মানে বাড়ি কেনার জন্য হতে পারে বা বাড়ি তৈরি করার জন্য হতে পারে। আর আরেকটা কারণ কি হতে পারে, রিপেয়ারের জন্য হতে পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার কোনখানে অ্যামাউন্টটা বেশি হবে? অবভিয়াসলি এইখানের অ্যামাউন্টটা বেশি হবে তুলনামূলকভাবে রিপেয়ারে, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে আজকে এই যে অ্যামাউন্টটা তার ওপর কি অ্যারাইজ হবে? ইন্টারেস্ট অ্যারাইজ হবে। এইবার ইন্টারেস্ট কতটা ছাড়, কতটা ডিডাকশন ক্লেম করতে পারবি আন্ডার সেকশন 24B, সেটা ডিপেন্ড করবে ইউজ অফ প্রপার্টি। আবার প্রথম থেকে, ইন্টারেস্ট অন বরোড লোন, ঠিক আছে? পারপাস কি? বাড়ি কেনার ক্ষেত্রে হতে পারে, লোনটা বাড়ি কেনার ক্ষেত্রেও করতে পারিস বা তৈরি করার ক্ষেত্রে লোনটা নিতে পারিস, অথবা বাড়িটা রিপেয়ার করার জন্য তুই লোনটা নিতে পারিস। এবার যেখানেই নি না কেন, তো আলটিমেটলি কী অ্যারাইজ হবে? ইন্টারেস্ট অ্যারাইজ হবে। এবার ইন্টারেস্টটা যে তুই ক্লেম করবি, ডিডাকশান যে ক্লেম করবি আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে, সেটা ডিপেন্ড করবে তুমি সেই বাড়িটাকে কি পারপাসে ইউজ করছো। কথাটা বুঝতে পারলি? এইবার বাড়িটা ইউজ করা দুটো পারপাস হতে পারে।
দুটো পারপাস হতে পারে। একটা হতে পারে বাড়িটাকে তুমি লেট আউট করছো, বাড়িটাকে তুমি ভাড়াতে দিচ্ছ। আরেকটা হতে পারে সেলফ অকুপাইড, অর্থাৎ সেই বাড়িতে তুমি নিজে থাকছো। এলো মানে লেট আউট, এসো মানে সেলফ অকুপাইড। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, যদি প্রথমে এবার লেট আউটের ক্ষেত্রে বলি, আজকে লেট আউটের যে ইন্টারেস্ট, একটা হতে পারে ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন or interest on loan taken for repair। তো ইন্টারেস্ট যাই অ্যামাউন্ট আসবে, যাই অ্যামাউন্ট ফুললি অ্যালাউড, ফুললি অ্যালাউড। কেন জানিস? কারণ অনিশ সেই বাড়িটাকে কি করেছে? লেট আউট করেছে। তো সেই বাড়ির থেকে ওর ইনকাম আনলিমিটেড, যতটা ও পাবে পাবে, এবং ও যখন ইনকাম পাচ্ছে অটোমেটিক্যালি সেখান থেকে আমিও ট্যাক্স পাচ্ছি। তো আমি যদি কারোর কাছ থেকে বেনিফিট আনলিমিটেড ওয়েতে পাই, তাহলে আমি বেনিফিট ওকে কেন আনলিমিটেড ওয়েতে দেব না? কথাটা বুঝতে পারলি? এই কারণে আজকে লেট আউট বাড়ি, সেইটা তুই লোনটা যেটা নিয়েছিলি সেটা রিপেয়ার করার জন্য নে, অথবা কনস্ট্রাকশনস করার জন্য নে, যাই ইন্টারেস্ট হবে ফুল ইন্টারেস্ট উইল বি অ্যালাউড। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আজকে ও একটা বাড়ি রিপেয়ার করার জন্য বা বাড়ি কেনার জন্য ও লোন নিয়েছিল, সেই বাড়িটাকে তৈরি করার পর বা রিপেয়ার করার পর যাই হোক না কেন, ও বাড়িটাকে কী করে দিয়েছে? লেট আউট করে দিয়েছে। তো লেট আউট করা মানে হচ্ছে ও ইনকাম করতে পারবে সেই বাড়িটার থেকে। ও যদি ইনকাম করতে পারে সেখান থেকে আমিও ইনকাম করতে পারবো। তার মানে ওর ইনকাম যতটা বাড়বে আমার ইনকাম ঠিক ততটাই বাড়বে। তো তার মানে আমার ইনকামটা ওর হাত দিয়ে সেটা আনলিমিটেড। তাহলে আমি কী করবো? ওর যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা, সেই ইন্টারেস্ট অ্যামাউন্টটা আমি পুরোপুরি ওকে ছাড় দিয়ে দেবো আনলিমিটেড ওয়েতে। বাড়ি লেট আউট করা হয়েছে, সেই বাড়ির ওপর যতটা ইন্টারেস্ট ও দাঁড়ায় পুরোটাই আমি ওকে ছাড় দেবো। কথাটা বুঝতে পারলি? কিন্তু গল্প হয়ে যাবে সেলফ অকুপাইডের ক্ষেত্রে। কেন বলতো? কারণ এখান থেকে ওর কোনো ইনকাম হবে না। তার মানে ওর যদি ইনকাম না হয়, আমার কোনো ইনকাম হবে না, তাহলে আমি কি আনলিমিটেড ওয়েতে ইন্টারেস্ট আমি ছাড় দেব না? তোদের মনে হচ্ছে তাহলে তুমিও ছাড় দিও না। না, যদি আমি না ছাড় দিই তাহলে ওর স্ট্যান্ডার্ড অফ লিভিং লো হয়ে যাবে। কারণ আমাকে তো শুধুমাত্র একটা দিক ভেবে তো করলে হয় না, আমাকে সমস্ত দেশের কথা ভাবতে হয় যে প্রত্যেকের একটা করে বাড়ি থাকবে এবং সে সুন্দর মতো জীবনযাপন করবে, তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে, তাতে গিয়ে আমাদের দেশের আলটিমেট যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা আসতে পারবে। তো যার ফলে আমি ওকে ছাড় দেব, কিন্তু লেট আউটে যেরকম আনলিমিটেড হয়ে আমি ছাড়টা দিতাম সেরকম ছাড় আমি ওকে দেব না। কথাটা বুঝতে পারলি? তাহলে এই রিলেটেড যে ব্যাপারটা রয়েছে সেটা একটুখানি বুঝে নিই। তার মানে সেলফ অকুপাইড। এবার এখানেও যে ইন্টারেস্টটা অ্যারাইজ হচ্ছে, ইন্টারেস্ট অন লোন টেকেন ফর কনস্ট্রাকশন, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, ঠিক আছে, একটা হচ্ছে রিপেয়ার। বুঝতে পারলি? এইখানে বলা হয়েছে যে কিছু কন্ডিশনস আছে, কিছু কন্ডিশনস আছে। যদি কন্ডিশনস অল স্যাটিসফাইড, যদি সমস্ত কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে ম্যাক্সিমাম 2 লাখ। তাহলে কি বলা হচ্ছে? সেলফ অকুপাইড, ইন্টারেস্ট সে কনস্ট্রাকশনসের জন্য নিক বা রিপেয়ারের জন্য নিক। শুধু প্রথমে আসছি আমরা কনস্ট্রাকশনসের জন্য যে লোনটা নিয়েছে এবং তার যে ইন্টারেস্ট, বলা হচ্ছে কিছু কন্ডিশনস আছে। সেই সমস্ত কন্ডিশনস যদি স্যাটিসফাইড হয়, সমস্ত কন্ডিশনস যদি স্যাটিসফাইড হয় তাহলে ম্যাক্সিমাম কত ছাড় পাবে? ও 2 লাখ। আর যদি নট স্যাটিসফাইড, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 30,000।
বুঝতে পারলি? তার মানে কন্ডিশন স্যাটিসফাইড হলে ম্যাক্সিমাম 2 লাখ, আর যদি স্যাটিসফাইড না করতে পারে তাহলে সোজা নেমে আসবে 30,000, সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম। কোনো রকম অসুবিধা? ঠিক আছে, তাহলে এবার সাথে সাথে মাথার মধ্যে কি এলো যে এই কন্ডিশনসগুলো কি কি, তাই তো? ফার্স্ট কন্ডিশনস, তাহলে সেই কন্ডিশনসগুলো হচ্ছে ফার্স্ট, লোন need to be taken on or after 1st April 1999। লোনটা যেন নেয় বা নেওয়া হয়েছে 1/4/99 অথবা তার পরে, 1999 সালের এপ্রিল মাসের দিন অথবা তারপরে লোনটা নিতে হবে। সেকেন্ড, construction must be completed within the period of 5 years from the year of loan taken। যেই বছরে লোন নেওয়া হয়েছিল তা আগামী 5 বছরের মধ্যে সেই কাজটা, কনস্ট্রাকশন হোক, পারচেজ হোক, রিপেয়ার হোক, যেই কারণের জন্য লোনটা নেওয়া হয়েছে সেই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। যেমন এক্সাম্পল, লোন টেকেন, ঠিক আছে, অন 31/8/2015, ঠিক আছে? তাহলে এইটা কোন বছর? এটা হচ্ছে 15-16, তাই তো? তাহলে তার পরের বছর 1 2 3 4 5, তাহলে 16-17, 17-18, 18-19, 19-20, 20-21। তার মানে আমাদের এই সময়ের মধ্যে যেই পারপাসের জন্য লোনটা নেওয়া হয়েছে সেই কাজটাকে কমপ্লিট করে ফেলতে হবে। বুঝতে পেরেছিস? নেক্সট 3 নম্বর, লোন যেই পারপাসে নেওয়া হয়েছে, লোন অ্যামাউন্ট মাস্ট বি utilized for which loan has been taken। লোন যেই কারণে নেওয়া হয়েছে সেই কারণেই লোনের টাকা ইউজ করতে হবে, ঠিক আছে? বা যতটা টাকা সেই পারপাসে ইউজ হবে ততটুকুনি টাকার ওপরই ইন্টারেস্ট অ্যালাউবেল হবে। যেমন এক্সাম্পল, ধর লোন টেকেন 10 lakhs, লোন নেওয়া হয়েছে কত? 10 লাখ। এই 10 লাখের মধ্যে কনস্ট্রাকশানে ইউজ করা হয়েছে 6 লাখ, ঠিক আছে? আর ঘুরতে গেছে, লোনের টাকা, বাড়ি তৈরি করবে তার জন্য টাকা নিয়েছিস লোনে, সেই টাকায় ঘুরতে চলে গেছিস। 4 লাখ টাকা ঘোরার জন্য কাজে লাগিয়ে দিয়েছিস, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট যেটা তুই ছাড় পাবি কার ওপর? পুরো 10-এর ওপর না 6-এর ওপর? শুধু 6-এর ওপর। অর্থাৎ তুমি যেই লোনটা নিয়েছিলে সেই লোনটার মধ্যে কতটুকুনি তুমি সেই পারপাসে কাজে লাগিয়েছো, তাহলে সেইটার ওপর যে ইন্টারেস্টটা সেটাই তুমি ছাড় পাবে। সে তো মহা মুশকিল। তুই 1 কোটি টাকার লোন নিবি, 1 টাকা দিয়ে একটা সেফটি পিন এনে ঘরের মধ্যে লাগিয়ে দিবি। আমি বলি, এবার তুই বলবি আমি 1 কোটি টাকার লোন নিয়েছিলাম বাড়ি কেনার জন্য, আমি 1 টাকার একটা সেফটি পিন আমি ক্যালেন্ডারে লাগানোর জন্য, রিপেয়ার করার জন্য আমি লাগিয়েছি। আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কিন্তু 1 কোটি টাকার উপর যে ইন্টারেস্ট সেটা ছাড় দিতে হবে। বলে আয়, আমি তোর মামা, আয় মামার বাড়ি আয়,
বুঝতে পারলি? কোথায় 1 কোটি টাকার লোন? আরে ডকুমেন্টস থাকবে, তুমি যে ইউজ করেছো দেখাও পেপারস, মুখের কথাতে কিছুই চলে না, ডকুমেন্টস দেখাবে, তারপর গিয়েই ও সমস্ত যা যা পাওয়ার পাবে। ক্লিয়ার? কোনো রকম অসুবিধা আছে? তাহলে প্রথম কি দেখলাম কন্ডিশন? ফার্স্ট হচ্ছে লোনটা নিতে হবে 1/4/99 বা 1/4/99 পর। সেকেন্ড হচ্ছে আজকে লোনটা যে বছর নেবে তার আগামী 5 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। থার্ড, আজকে লোন নেওয়ার পর যতটুকুনি অ্যামাউন্ট তুমি সেই পারপাসে কাজে লাগিয়েছো সেই অ্যামাউন্টের উপরে যে ইন্টারেস্ট হবে সেইটুকুনি তুমি ছাড় পাবে। বুঝতে পারলি? নেক্সট 4 নম্বর, সেকেন্ড লোন taken to paid off the first or original loan, then interest on second loan is also eligible for deduction। কি লিখলাম? সেকেন্ড লোন, ধর আজকে প্রথম লোন নেওয়া হয়েছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে 19, সেটা ইন্টারেস্ট রেট কত ছিল? 12%। তো এখানে এসবিআই খুললো, ও এসবিআইয়ের সাথে কথা বললো, এসবিআই বললো যে ঠিক আছে আমি তোমাকে লোন দেবো, সেটা 8% রেটে। তখন অনিশ কী করলো? বললো যে তাহলে একটা কাজ করুন, আপনি ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পেমেন্ট করে দিন, যে লোনটা আমার আছে পেমেন্ট করে দিন, আর আমার যে লোনটা সেটা তাহলে আপনার কাছে এসে বললো ঠিক আছে। তার মানে সেকেন্ড লোন নেওয়া হলো প্রথম বা অরিজিনাল যে লোনটা রয়েছে সেটাকে রিপে করার জন্য, এবং সেকেন্ড যে ব্যাংকটা এলো যেখান থেকে তুই লোনটা নিলি, এবার সেখানে তোকে কী দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। সেই ইন্টারেস্টটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর ডিডাকশনস আন্ডার সেকশন 24 অ্যান্ড সাবসেকশন বি। মানে প্রথমে অরিজিনাল লোনের আমি ইন্টারেস্টটা করে মাইনাস করতাম, তো এখানে মাইনাস করতাম, তো এবার যে সেকেন্ড লোনের ইন্টারেস্টটা সেখানেও তুই ইকুয়ালি মাইনাস করতে পারবি। কথাটা বুঝতে পেরেছিস? কোনটা? ওটা তো শেষই হয়ে গেল, তো পেমেন্টই হয়ে গেল, সেকেন্ড ব্যাংকেটা। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? লাস্ট সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন will always be calculated on accrual basis, not cash basis। ইন্টারেস্ট অন লোন সব সময় অ্যাক্রুয়াল বেসিসে ক্যালকুলেট হয়। অ্যাক্রুয়াল বেসিস কথাটার মানে একটা বছরে যতটা লোন, একটা বছরে যতটা লোনের ওপর ইন্টারেস্ট দাঁড়াবে, তুমি পে করো চাই না করো, তোমাকে ততটুকুনি বা তুমি ততটুকুনি আন্ডার সেকশন 24 সাবসেকশন বিতে তুমি ডিডাকশনস ক্লেম করতে পারো। দুটো বেসিস হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস, একটা হয় অ্যাক্রুয়াল বেসিস। ক্যাশ বেসিস বলে যতটা দেবে ততটাই তুমি ডিডাকশন ক্লেম করতে পারবে। অ্যাক্রুয়াল বেসিস বলে যে তোমার ওপর যতটা দায় আসছে বা খরচটা যতটা তৈরি হচ্ছে ততটাই তুমি মাইনাস করতে পারো। এগুলো আমি অ্যাকাউন্টসও শিখেছিলাম, অ্যারাইজ অফ অব্লিগেশনস টু পে অ্যান্ড রাইট টু রিসিভ। তো অ্যাক্রুয়াল বেসিস, যেমন ধর আমি তোকে একটা এক্সাম্পল দিই, 10 লাখের ওপর ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে 1 লাখ, ঠিক আছে, বাট পেইড হচ্ছে 60,000। তাহলে ইন্টারেস্ট অন লোন হিসেবে কতটা তুই ক্লেম করতে পারবি? 60,000 নাকি 1 লাখ? 1 লাখই। 60,000 হলো ওটাকে বলা তো ক্যাশ বেসিস, 1 লাখ যেহেতু হচ্ছে তাই সেটাকে বলা হবে আমাদের অ্যাক্রুয়াল বেসিস। কোনো অসুবিধা? তো যার ফলে এই যে কন্ডিশনসগুলো রয়েছে, যদি সমস্ত কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে 2 লাখ, আদারওয়াইজ 30,000। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? আর যদি রিপেয়ারের জন্য নিস তাহলে ম্যাক্সিমাম 30,000, ঠিক আছে।
আর এখানেও কি রয়েছে, সেই কন্ডিশনস। ঠিক আছে, বুঝতে পারলি? যদি কন্ডিশন সব স্যাটিসফাইড হয় তাহলে ম্যাক্সিমাম 30,000, আর যদি কন্ডিশন স্যাটিসফাইড না হয় তাহলে যেটা তার কম সেইটাই। কথাটা বুঝতে পারলি? আজকে ধর 15,000 হয়েছে এবং 30,000, তাহলে 15,000ই আসবে। কথাটা বুঝতে পারলি? এইটার ম্যাক্সিমাম মানে মোদ্দা কথা, এটার ম্যাক্সিমাম 2 লাখ, এটার ম্যাক্সিমাম 30,000, ব্যাস। হ্যাঁ, অবভিয়াসলি সেমি কন্ডিশনস। বোঝা গেল? কোনো রকম অসুবিধা? বুঝতে পেরেছি সবাই? ওকে, এইবার আমরা এইখানটায় এইটা লিখব। ঠিক আছে, তাহলে এই দুটো মিলিয়ে যেটা আসবে সেটাকে এইখানটায় লিখব। তাহলে এইটা ডিডাকশান, এটা হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এইটা থেকে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা এই ডিডাকশনসগুলো মাইনাস করে যেটা পাবো সেটাকে বলা হবে ইনকাম ফ্রম হাউস নাম্বার 1। কোনো রকম অসুবিধা? বুঝতে পেরেছি? আমাদের বোঝানো পুরো কমপ্লিট হলো। এইবার আরেকটা জিনিস এই সাথেই বলে দিই, যেমন এই বাড়িটাকে আমরা কি ধরেছিলাম, লেট আউট ধরেছিলাম, তাই তো? এবার একটা বাড়ি তো সেলফ অকুপাইডও হতে পারে, তাহলে সেই বাড়ির থেকে কতটা ইনকাম হয়েছে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? তখন লিখব হাউস নাম্বার 2, যেটা হচ্ছে সেলফ অকুপাইড। এইবার আমার একটা কথা বল, আজকে যদি কোনো একটা বাড়ি সেলফ অকুপাইড হয় সেখান থেকে কোনো কি ইনকাম আদৌ অ্যারাইজ হয়? তার মানে এইখানে যে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু স্টেপ 1, স্টেপ 2, এই যে ব্যাপার স্যাপারগুলো যেগুলো রয়েছে এইগুলো কি কখনো হবে? ওকে, তার মানে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত থাকবে? 0। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু যদি 0 হয় তাহলে তুই মিউনিসিপ্যাল ট্যাক্স কার থেকে মাইনাস করবি? তার মানে মিউনিসিপ্যাল ট্যাক্সও 0। তার মানে এখানে আমাদের যেটা বেরিয়ে আসবে নেট মিউনিসিপ্যাল ভ্যালু সেটাও 0ই বেরোবে। আচ্ছা, এবার যদি নেট মিউনিসিপ্যাল ভ্যালু 0 বেরোয় তাহলে আমাদের যে প্রথম ডিডাকশান আন্ডার সেকশন 24 সাবসেকশন এতে 30% অফ এনএবি স্ট্যান্ডার্ড ডিডাকশান, এটাও কিছু বেরোবে? এটাও তো 0ই বেরোবে। কিন্তু একটাই জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদের এই ইন্টারেস্ট অন বরোড লোন। তার মানে এইখানে আসবে এনএভি লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, আন্ডার সেকশন 24B, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড লোন। এখানে কি ছিল? ম্যাক্সিমাম সেলফ অকুপাই 2 লাখ না 30,000। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা এখানে করে এইখানে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস 2। কোনো অসুবিধা? বুঝতে পেরেছিস? এর মধ্যে কোনো অসুবিধা আছে? ক্লিয়ার? এইবার এইটা হচ্ছে তোর বাড়ি লেট আউট করে ইনকাম, এইটা হচ্ছে যেই বাড়িতে তুই থাকছিস সেই বাড়ির থেকে। আর এটা সবসময় কিসে বেরোবে রে? তো নেগেটিভেই বেরোবে। কথাটা বুঝতে পারলি? তাহলে এইখান থেকে এইটাকে মাইনাস করলে বেরিয়ে আসবে বাড়ির থেকে নেট ইনকাম কতটা, মানে হাউস প্রপার্টি হেডে আমার নেট ইনকাম কত, সেটাকেই বলবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম এইচপি হাউস প্রপার্টি। একদম, এইটাই হচ্ছে একটা কমপ্লিট সামস।